আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা বাংলাদেশ বিষয়ে বলি প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাস থেকে আজকে 103টি প্রশ্ন আছে। এই 103টি প্রশ্ন আমরা পড়ব। আর আমরা যে বই থেকে নিচ্ছি এটা দেখেন, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী শর্ট সাজেশন ব্যাখ্যা সহ প্রশ্ন ব্যাংক, এটা লার্নিং স্কুলের একটা বই। তো আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আর আজকে যে বিষয়টা আলোচনা করব এইখান থেকে, এই অধ্যায় থেকে 1 থেকে 2 মার্ক পাবেন। তো আমরা এই সাজেশন থেকে শুরু করব। সাজেশনের 1 নম্বর প্রশ্নটা দেখেন, 1 থেকে শুরু করব। 103টা প্রশ্ন আছে আর 103টা প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। প্রথম বলছে, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সমাজসেবা অধিদপ্তর 2022 সালে আসছে। এটা হচ্ছে ফা হিয়েন। এরপরে দেখেন যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? এটা কিন্তু অনেক সুন্দর, 1204 সালে। আর আপনারা যারা এই বইটা সংগ্রহ করবেন, এইখানে দেখেন প্রতিটা প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ পড়লে আরও ভালো হবে। পরের প্রশ্ন দেখেন, 3 নম্বর, কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? কোন মোগল সম্রাট? এটা মোটামুটি সবাই আমরা জানি, এটা হচ্ছে হুমায়ুন। এটা হচ্ছে দেখেন 2022 সালে আসছে সমাজসেবা অধিদপ্তরে। এরপরের প্রশ্ন দেখেন, 4 নম্বর প্রশ্ন, ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ঢাকায় যখন বাংলা রাজধানী স্থাপন হয় তখন মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান। অবশ্যই এই ব্যাখ্যাগুলো আপনারা বই দেখে পড়বেন। 5 নম্বর প্রশ্নটা দেখেন, এটা বলতেছে যে কোন নদীটি বঙ্গ জনপথের উত্তর অংশের সীমানা ছিল? কোন নদীটি বঙ্গ জনপথের উত্তরাংশের সীমানা ছিল? এটা হচ্ছে পদ্মা। 6 নম্বর প্রশ্নটি দেখেন যে ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। অবশ্যই কিন্তু ব্যাখ্যাগুলো পড়বেন বই দেখে দেখে। এরপরে বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। দেখেন বইটি এত সুন্দরভাবে গুছানো আছে, কোনো বইয়ে আপনি অধ্যায় ভিত্তিক এইভাবে কিন্তু পাবেন না। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? এটা দেখেন সমাজসেবা অফিসার 2010 সালে আসছে। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 সালে। এখানে কিন্তু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আপনারা পড়বেন। পরের প্রশ্ন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? এটা হচ্ছে সম্রাট আকবর। মোটামুটি সবাই জানি, বাট এই ব্যাখ্যাটা সহ আমরা পড়ব। তারপরে দেখেন যে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট আর চট্টগ্রাম মিলে ছিল হরিকেল জনপদ। এরপরে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? মানে সবচেয়ে পুরাতন বা প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড। এরপরে দেখেন রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল কি? বরেন্দ্র ভূমি। এটা কিন্তু সবাই জানি। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বরেন্দ্র। প্রাচীন পুণ্ডনগরের বর্তমান নাম কি? এটা হচ্ছে মহাস্থানগড়। যে পুণ্ডনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। তারপরে মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম কি ছিল? মহাস্থানগড় যখন বাংলা রাজধানী ছিল তখন তার নাম ছিল, একটু আগে বলছিলাম যে পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। 16 নম্বর প্রশ্ন দেখেন, এটা কিন্তু বিশেষ আসছে। কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? এটা হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা কোথায় এসেছিলেন? সোনারগাঁও। 17 নম্বর প্রশ্ন, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? কোন গোষ্ঠী থেকে? এটা আমরা মোটামুটি সবাই জানি, অষ্টিক গোষ্ঠী। আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 36তম বিসিএসে আসছে, 28তম বিসিএসে আসছে। 18 নম্বর, বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বপ্রথম উল্লেখিত হয়েছে? এটা হচ্ছে আইনি আকবরী গ্রন্থে। তাহলে এটা 36তম বিসিএস আসছে। বিসিএসের প্রশ্ন তো আপনাকে অবশ্যই পড়তে হবে। এরপরে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা কিন্তু অনেকবার আসছে যে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অংশ ছিল? এটা হবে বঙ্গ। 20 নম্বর প্রশ্ন দেখেন, প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? এটা হচ্ছে কুমিল্লা আর নোয়াখালী। দেখেন 43তম বিসিএস। এখন কিন্তু আমরা বিসিএস এর প্রশ্নগুলো পড়তেছি, এগুলো যে কোনো চাকরির পরীক্ষা আসবে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুণ্ডবর্ধন।
প্রাচীন জনপদ বা বসতি। এরপরেরটা দেখেন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ককে। এরপরে বলছে সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? এটা হবে কেশব সেন। এটা কে হবে? এই যে দেখেন, এই যে এখানে সেন বংশের সর্বশেষ রাজা, এই যে অপশন এখানে আছে কেশব সেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা বিশেষ পরীক্ষায় আসছে। মাৎস্যন্যায় বাংলায় কোন সময়কাল নির্দেশ করে? মাৎস্যন্যায় বাংলায় কোন সময়কাল নির্দেশ করে? এটা হচ্ছে 7ম থেকে 8ম শতক। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে দেখেন যে প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? হরিকেল একটাকে বলছিলাম চট্টগ্রাম আর সিলেট। এই যে মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? এটা হচ্ছে নালন্দা। এটা মোটামুটি মনে সবাই জানি, প্রত্যেকটা কিন্তু বিসিএসসি এর প্রশ্ন, যেগুলো আপনার যে কোনো চাকরির জন্য পড়তে হবে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপ, দেখেন এটার বর্তমান নাম হচ্ছে বরিশাল। চীন পরিব্রাজক হিউয়াংসাং এর দীক্ষাগুরু কে ছিলেন? এরা হবে শিলভদ্র। তারপরে দেখেন প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। প্রাচীনকালে এই দেশের নাম কি ছিল? বঙ্গ। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে? ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কত শতকে বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে? এটা হচ্ছে 6ষ্ঠ শতকে। এগুলো কিন্তু দেখেন, প্রথমে আমরা পড়ছি সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন, এরপরে পড়লাম বিসিএস এর প্রশ্ন, এখন অন্য চাকরির প্রশ্ন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা মনে রাখবেন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল ধর্মপাল। প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেন। এটা দেখেন 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। এটা হচ্ছে পাল বংশ, আর এই পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। তারপরে দেখেন বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। এই দুইটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল, আর বঙ্গে মানে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। এই দুইটা কিন্তু আমাদের অনেকের কাছে হয়ে যায়, মানে কনফিউশনে পড়ে যায়। এরপরে দেখেন বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? একটু আগে বলছিলেন পাল বংশ কত বছর রাজত্ব করছে? 400 বছর। এটাই হচ্ছে দীর্ঘস্থায়ী রাজবংশ। এরপরে দেখেন কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? এটা হচ্ছে দিব্য। মনে রাখবেন, অনেক সময় আসছে এই চাকরির পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো আসে। কার সময়? দেখেন কার সময়ে কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় মহিপাল। আর কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। দুইটা কিন্তু দুই প্রশ্ন। এরপরে দেখেন এই যে মানদাতার আমল, এখানে মানদাতা হলো এক রাজার নাম। এগুলো কিন্তু অনেকবার আসছে চাকরির পরীক্ষায়, দেখেন এগুলো প্রত্যেকটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। 41 নম্বর, কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? এটা কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরের প্রশ্ন দেখেন, কোন সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন? এটা অনেক ইম্পর্টেন্ট। 30তম বিসিএসের প্রশ্ন অন্য চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসছে। 1204 সালে। এরপরের প্রশ্ন দেখেন, বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? মোহাম্মদ বখতিয়ার খলজি। এটা 24তম বিসিএসে আসছে, মোহাম্মদ বখতিয়ার খলজি। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল কি? এটা দুইটাই আসে, দুইটাই হয়। এই সুলতানি আমলে সোনারগাঁও ছিল, আবার গৌড়, এই দুইটাই ছিল বাংলার রাজধানী। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। এগুলোই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসবে। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়? এটা হচ্ছে মুসলিম শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে। এরপরে দেখেন এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? এটা হচ্ছে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। তারপরে আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? এটা দেখেন, এটা আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তম বাংলা
শাসন করেন? এটা হচ্ছে 1498 থেকে 1519, 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। এরপরে দেখেন, বাংলায় কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ। এরপরের প্রশ্ন 50 নম্বর, প্রাচীন বাংলার সবগুলো জনপতি একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমলে? শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে। শামসুদ্দিন ইলিয়াস শাহর আমলে। এরপরে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? প্রথম স্বাধীন নবাব দেখেন 44তম বিসিএসে আসছে, 37তম বিসিএসে আসছে, এটা হচ্ছে মুর্শিদ কুলি খান। তারপরে 52 নম্বর প্রশ্ন দেখেন, বলছে মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? এটা হচ্ছে বাবর। মুঘল সম্রাটদের মধ্যে সর্বপ্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর। এটা কিন্তু বই থেকে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি যে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। এটা কিন্তু আমরা আগে একবার মনে হয় রিপিট হয়েছে প্রশ্নটা, এটা হচ্ছে হুমায়ুন। এরপরে ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে 1610 সালে। কোন নগরী মুঘল আমলে শোভা বাংলার রাজধানী ছিল? কোন নগরী মুঘল আমলে শোভা বাংলার রাজধানী ছিল? ঢাকা। প্রতাপ আদিত্য কে ছিলেন? এটা দেখেন 39তম বিসিএসে আসছে, প্রতাপ আদিত্য কে ছিলেন? 12 ভূঁইয়াদের একজন। এরপরে 57 নম্বর প্রশ্ন এদের, ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। আমরা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমরা তাহলে পরবর্তী ভিডিওতে এই যে পরের যে প্রশ্নগুলো আছে এদের সবগুলোই আমরা আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন এই বইটা আপনারা দেখতে পারেন। এই বইটা থেকে কিন্তু আমরা পড়াচ্ছি যে লার্নিং স্কুলের ইউনিয়ন সমাজকর্মী শর্ট সাজেশন একটা বই, অনেক সুন্দর একটা বই। হ্যাঁ, একদম সাজানো গোছানো, আপনি যেভাবে দেখতেছেন ঠিক এইভাবেই এই বইটা সাজানো আছে। আপনি চাইলে এই বইটা হাতে নিয়ে দেখতে পারেন। আমাদের কাছে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন, অথবা নিকটস্থ লাইব্রেরিতে খুঁজে দিলেও বইটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।